নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আজও একবার স্বাগত। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ দিক কারক। সেই কারকের পঞ্চম বিভাগ অপাদান কারক। আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম যে কারকের অন্তর্গত যে করণ কারক এবং সম্প্রদান কারক সম্পর্কে। করণ কারকের বিস্তারিত বিবরণ সেখানে দেওয়া হয়েছে এবং সম্প্রদান কারক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে আগের দিনের ক্লাসে। আপনারা যারা এখনও ক্লাসটা দেখেননি তাদের অনুরোধ করব আমাদের ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এবং যদি তা না করেন তাহলে আমাদের প্লেলিস্ট বাংলা কারক ও বিভক্তি এই প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখানে কারক সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা, অর্থাৎ সমস্ত কারক সম্পর্কে, এবং সেই সঙ্গে হচ্ছে যে কর্তৃকারকের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, কর্মকারকের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, করণ কারকের বিভিন্ন বিভাগ রয়েছে এবং সম্প্রদান কারক সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা আগের দিনে একাধিক ক্লাসের মধ্য দিয়ে আলোচনা করেছি। যাই হোক, আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ দিক যে কারক, সেই কারকের একটি বিভাগ, সেই বিভাগটি হচ্ছে অপাদান কারক। আমরা অপাদান কারক সম্পর্কে কি জেনেছিলাম? যে ক্রিয়াটি কোথা থেকে সম্পাদিত হচ্ছে এই রকম বোঝাবে, তাকে আমরা বলবো অপাদান কারক। অপাদান কারকের সংজ্ঞাটা তাহলে কীরকমভাবে আমরা বলতে পারি? সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যেখান থেকে কোনো বস্তু পড়ে যাওয়া মানে পতিত হওয়া যেটাকে বলা হয় বোঝাবে, অন্তর্হিত হওয়া মানে চলে যাওয়া বোঝাবে, তারপরে হচ্ছে ভীত হওয়া বোঝাবে, গৃহীত হওয়া বোঝাবে, রক্ষিত হওয়া বোঝাবে ইত্যাদি যে বোঝাবে, এইরকম যদি বোঝায় কোথা থেকে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে এরকম বোঝাবে, এই কাজগুলো আরও একাধিক কাজ বোঝাতে পারে। এই বিষয়টাকেই আমরা বলবো অপাদান কারক। যে পদটির মধ্য দিয়ে এটা বোঝানো হবে সেই পদটিকে আমরা অপাদান পদ বা অপাদান কারক বলবো। অবশ্যই ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকতে হবে, কারণ আমরা জেনেছি কারকের সংজ্ঞায় ক্রিয়ার সঙ্গে বাক্যের যে নামপদগুলো রয়েছে সেই নামপদগুলোর সম্পর্ক হচ্ছে কারক। সে যাই হোক, তাহলে অপাদান কারক হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে বা কোথাও থেকে পতিত হওয়া, রক্ষিত হওয়া, অন্তর্হিত হওয়া, ভীত হওয়া ইত্যাদি বোঝাবে। চলিত হওয়া মানে চলে যাওয়া, এটাও বোঝাবে। এইগুলো বোঝাবে, তাকে আমরা বলবো অপাদান কারক। কিন্তু কর্তা অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট জায়গায় থেকে অপাদান কারকে ক্রিয়া সম্পাদন সাধারণত করে না, আবার কোনো কোনো ক্ষেত্রে করেও, কিন্তু ক্রিয়াটি সেই জায়গায় সম্পাদিত হয় না, ক্রিয়াটি অন্য জায়গায় সম্পাদিত হয়। এই দিক থেকে অপাদান কারকের একাধিক ভাগ লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা কারকের যে প্রথম ক্লাসটি করেছিলাম সেখানে জেনেছিলাম যে অপাদান কারকের ক্ষেত্রে কর্তা বা কর্ম মূলত মানে বিশেষ্য পদটি যে জায়গায় কাজটা হচ্ছে সেইখান থেকে সরে গিয়ে, অর্থাৎ নেগেটিভ সম্পর্ক, যে জায়গাতে কাজটি হবে তার থেকে কর্তা বা কর্মের নেগেটিভ সম্পর্ক হবে। সেই নেগেটিভ সম্পর্কটা সবসময় কিন্তু বজায় থাকে না। এখানে কর্তা বা কর্মের নেগেটিভ সম্পর্ক বিশেষভাবে গুরুত্ব পায় না, যদি পায়ও তাহলে সেক্ষেত্রে সেটা সব ক্ষেত্রে নয়, কারণ মূল বিষয়টা হচ্ছে ক্রিয়াটা কোথায় সম্পাদিত হচ্ছে। সেই ক্রিয়া সম্পাদনের বিষয়কে কেন্দ্র করে আমরা অপাদান কারকের একাধিক ভাগ লক্ষ্য করি। সেই ভাগগুলো কি কি একবার জেনে নিই। প্রথমত হচ্ছে স্থানবাচক অপাদান কারক, দ্বিতীয়ত অবস্থানবাচক অপাদান কারক, তৃতীয়ত কালবাচক অপাদান কারক, চতুর্থত দূরত্ববাচক অপাদান কারক, পঞ্চমত হচ্ছে বিকৃতিবাচক অপাদান কারক এবং শেষ হচ্ছে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক। আমরা স্থানবাচক অপাদান কারকের দিকে যাই। স্থানবাচক অপাদান কারক হচ্ছে অপাদান কারকের যে সংজ্ঞাটি অনেকটা সেই রকমই। কীরকম? যে কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন, অর্থাৎ অন্য জায়গায় যাচ্ছেন, ক্রিয়া সম্পাদন করছেন, চলে যাওয়াটা। সেটা কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, মূলত বিশেষ্য পদ। তাকে আমরা বলবো স্থানবাচক অপাদান কারক। আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। টাকাটা পকেট থেকে খোয়া গেল, টাকা বিশেষ্য পদ। সে কোথায় ছিল? পকেটে ছিল, একটা নির্দিষ্ট স্থানে ছিল, সেখান থেকে খোয়া গেল অর্থাৎ পড়ে গেল, অর্থাৎ সেখানে থাকলো না,
এইটাকে বলা হচ্ছে স্থানবাচক অপাদানকারক, অর্থাৎ যে স্থানে ক্রিয়াটি সম্পাদিত হওয়ার কথা সেইখান থেকে আরেক জায়গায় চলে গেল, এইটাকে বলবো আমরা স্থানবাচক অপাদানকারক। আরও একটা উদাহরণ দেখি, যে কথাটা শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন। যদি আমরা শুধুমাত্র বাক্যটির দিকে খেয়াল করি, ভদ্রলোক আকাশ থেকে পড়ে গেলেন, এটা বোঝাচ্ছে, মানে অবাক হওয়া বোঝাচ্ছে মূলত ভেতরের যে অর্থটা। কিন্তু বাক্য অনুসারে কি বোঝাচ্ছে, যে ভদ্রলোক যে জায়গায় ছিলেন, অর্থাৎ আকাশে ছিলেন, একটা উঁচু ভাবনায় ছিলেন, সেখান থেকে তিনি পড়ে গেলেন, অর্থাৎ সেই ভাবনার মধ্যে তিনি আর থাকলেন না, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় আর থাকলেন না, বা থেকে কর্মটি বা ক্রিয়াটি সম্পাদন করতে পারলেন না। এই বিষয়টাকে বোঝাচ্ছে স্থানবাচক অপাদান কারক। তাহলে আমরা জানলাম যে ক্রিয়াটি নির্দিষ্ট জায়গায় থেকে সম্পাদিত হয় না, সেখান থেকে সে অন্তর্হিত হয় বা চলে যায়, তাকে আমরা বলবো স্থানবাচক অপাদান কারক। এরপরে আসি আমরা অবস্থানবাচক অপাদান কারক। আপাতভাবে খেয়াল করলে লক্ষ্য করা যায় যে স্থান এবং অবস্থান দুটো শব্দ যেন প্রায় একই ধরনের, কিন্তু না, এর মধ্যেও প্রভেদ আছে বা বিভাজন রয়েছে। কি? স্থান বলতে বোঝায় একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে যাওয়ার যে প্রসঙ্গ অপাদান কারকের ক্ষেত্রে, এইটিকে বোঝাবে। কিন্তু অবস্থানবাচক বলতে বোঝায় সেই জায়গাতে অবস্থান থেকেই ক্রিয়াটি সম্পাদিত হওয়ার কথা। এখন প্রশ্ন আসবে, যদি জায়গায় অবস্থান থেকে ক্রিয়াটি সম্পাদিত হওয়ার কথা বলা হয়, তাহলে সেটা তো অধিকরণ কারকের প্রসঙ্গ চলে আসছে। কিন্তু না, এখানেও দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কীরকম, সেগুলো আমরা আলোচনা করতে করতে জানবো। আগে আমরা জানি অবস্থানবাচক অপাদানকারক বলতে কি বুঝবো। অবস্থানবাচক বলতে কি বুঝলাম, যে কর্তা বা বিশেষ্য পদটি যে জায়গায় থেকে কাজটি সম্পাদিত করছেন, ক্রিয়াটা সেই জায়গায় সম্পাদিত হচ্ছে না। অর্থাৎ ব্যক্তি, বস্তু বা যাই হোক না কেন একটা নির্দিষ্ট স্থানে থাকছেন, কিন্তু ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে অন্য জায়গায়, এটাকে আমরা বলবো অবস্থানবাচক অপাদানকারক। আমরা স্থানবাচক অপাদানকারকে কি বললাম, বিশেষ্য পদটিই সেই জায়গা থেকে সরে যাচ্ছে, সেই জায়গায় থাকছে না। কিন্তু অবস্থানবাচকে কি, বিশেষ্য পদটি সেই জায়গায় থাকবে, কিন্তু ক্রিয়াটি সম্পাদিত হবে অন্য জায়গায়। অধিকরণ কারকে কি, বিশেষ্য পদ যেখানে থাকবে ক্রিয়াটিও সেইখানেই সম্পাদিত হবে, বিশেষ্য পদ যেখানে থাকবে ক্রিয়াটিও সেই জায়গাতেই সম্পাদিত হবে। এটা হচ্ছে অধিকরণ কারক। আমরা পরের দিনের অধিকরণ কারকের ক্লাসে এ বিষয়ে বিস্তারিত জানবো। আপাতত এইটুকু জেনে রাখলাম যে অধিকরণ কারকে বিশেষ্য পদ যেখানে থাকবে সেইখানেই ক্রিয়া সম্পাদিত হবে, কিন্তু অবস্থানবাচক অপাদান কারকে বিশেষ্য পদ যেখানে থাকবে সেখানে ক্রিয়া সম্পাদিত হবে না, ক্রিয়াটি সম্পাদিত হবে অন্য একটি জায়গায়। আর স্থানবাচক অপাদান কারকে বিশেষ্য পদই সেখানে থাকবে না, ক্রিয়া সম্পাদনের কথা তো আসছেই না, ক্রিয়া অন্য জায়গায় সম্পাদিত হবে সেখান থেকে সরে গিয়ে, এবং বিশেষ্য পদটিও সেখানে আর থাকবে না। এটা হচ্ছে স্থানবাচক অপাদান কারক। অবস্থানবাচকে কি জানলাম, বিশেষ্য পদটি সেই জায়গাটাই, অর্থাৎ নির্দিষ্ট জায়গাটায় অবস্থিত থাকবে, ওইখানেই থাকবে, কিন্তু ক্রিয়াটি সম্পাদিত হবে অন্য একটি জায়গায়। যেমন উদাহরণ দেখি, যে ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। কি বললাম, ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, ছাদে ঘুড়ি ওড়াচ্ছে মানে ছাদে দাঁড়িয়ে ওড়াচ্ছে, অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গাটাই থেকে কাজটা করছে। কিন্তু ঘুড়ি কি ছাদেই উঠছে? না, ঘুড়ি উঠছে আকাশে তথা শূন্যে উঠছে, ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে অন্য একটি জায়গায়। এইটা হচ্ছে অবস্থানবাচক অপাদান কারক। আবার যদি বলি যে তারা বাড়িতে থেকে বা বারান্দা থেকে শোভাযাত্রা দেখছে, বারান্দা থেকে শোভাযাত্রা দেখছে মানে বারান্দায় দেখছে, অর্থাৎ বারান্দায় অবস্থান করছে, কিন্তু ক্রিয়াটি কোথায় সম্পাদিত হচ্ছে, শোভাযাত্রা যেখানে হচ্ছে সেখানে, তথা রাস্তায় হোক বা অন্য কোথাও। এই হচ্ছে অবস্থানবাচক। তথা বিশেষ্য পদটি একটা নির্দিষ্ট জায়গায় থাকছে এবং কিন্তু ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে অন্য আরেকটি জায়গায়, এই হচ্ছে অবস্থানবাচক। আবার বলি, দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন, অর্থাৎ দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন মানে দেবতারা কিন্তু স্বর্গ থেকে নেমে এলেন না, দেবতারা স্বর্গেই অবস্থান করলেন, কিন্তু পুষ্পটা সেখান থেকে অন্য জায়গায় ফেললেন, অর্থাৎ ক্রিয়াটি সম্পাদিত হলো অন্য আরেকটি জায়গায়, অর্থাৎ সেখান থেকে সরে এলো ক্রিয়াটি, অর্থাৎ বস্তু মানে বিশেষ্য পদটি সেই জায়গাতেই অবস্থান করলো। এটা হচ্ছে অবস্থানবাচক অপাদান কারক। এরপরে আসি কালবাচক অপাদান কারক।
কালবাচক অপাদান কারক বলতে কি বোঝায়? অপাদান কারকের যে সংজ্ঞা সেই অনুসারে আমরা জেনেছি যে থেকে বোঝাবে মূলত ক্রিয়াটি কোথা থেকে সম্পাদিত হচ্ছে বা কখন কটা থেকে সম্পাদিত হচ্ছে, এই ইত্যাদি ব্যাপারগুলো যেগুলো বোঝাবে। কালবাচক অপাদান কারক আমরা কি জানলাম বা জানবো? কালবাচক অপাদান কারক হচ্ছে যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা কটার সময় হচ্ছে সেটা নয়, কটা থেকে হচ্ছে সেটা বোঝাবে। যদি কটার সময় বোঝায় তাহলে বোঝাবে সেটাকে অধিকরণ কারক, আর কটা থেকে সম্পাদিত হচ্ছে এটা যদি বোঝায় বা কোন দিন থেকে সম্পাদিত হচ্ছে এটা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো অপাদান কারক, অর্থাৎ কালবাচক অপাদান কারক। যেমন উদাহরণ দিই একটা। উদাহরণ হচ্ছে যে 9টা থেকে পরীক্ষা আরম্ভ হবে। কটা থেকে? 9টা থেকে বোঝাচ্ছে পরীক্ষা আরম্ভ হবে। আবার একটি উদাহরণ দেখি। উদাহরণটি হচ্ছে তিনি রাত্রি 9টা থেকে বা রাত্রি 10টা থেকে বা রাত্রি 8টা থেকে, যাই বলি না কেন, গান গেয়ে চলেছেন। অর্থাৎ এই যে বক্তব্যটা, এই বক্তব্যটার মধ্যে থেকেটা বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সময় থেকে এই কাজটি করে যাচ্ছেন। এটাকে বলবো আমরা কালবাচক অপাদান কারক। বা তিনি অমুক দিন থেকে বা 10 তারিখ থেকে এত তারিখ, 10 তারিখ থেকে এই কাজটি করে যাচ্ছেন বা এত তারিখ থেকে এই কাজটি করে যাচ্ছেন। এই থেকেটা বোঝাচ্ছে এবং নির্দিষ্ট একটা সময় বোঝাচ্ছে, সেই সময় থেকে একটা দীর্ঘ প্রসেসে কাজটা চলে যাচ্ছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। এটাকে আমরা বলবো কালবাচক অপাদান কারক। সেটা সময় হতে পারে একটা নির্দিষ্ট, সেটা তারিখ হতে পারে, বছরও হতে পারে। এই বিষয়টাকে আমরা বলবো কালবাচক অপাদান কারক। অর্থাৎ থেকে বোঝাবে, একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা হয়ে যাচ্ছে বোঝাবে, এটাকে বলবো কালবাচক অপাদান কারক। কিন্তু যদি অধিকরণ কারক বলতে হতো তাহলে কি বুঝবো? যে নির্দিষ্ট সময় থেকে কাজটা হয়ে যাচ্ছে এরকম নয়, ওই নির্দিষ্ট সময়েই কাজটা হচ্ছে, ওই নির্দিষ্ট সময়েই কাজটা হচ্ছে, এটা হচ্ছে অধিকরণ কারক। অর্থাৎ ওই সময়ই ঘটছে, ওই সময় থেকে আরও দীর্ঘ প্রসেসে ঘটছে, এটা অধিকরণ কারকে বোঝাবে না, এটা অপাদান কারকে বোঝাবে যে এই সময় থেকে একটা দীর্ঘ প্রসেসে কাজটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অপাদান কারক, অর্থাৎ কালবাচক অপাদান কারক। এরপরে আমরা আসি যে দূরত্ববাচক অপাদান কারক। দূরত্ববাচক অপাদান কারক আরও সোজা। প্রথমত থেকে বোঝাবে। কীরকমভাবে? যেমন রামবাবু কালনা থেকে বর্ধমান যাচ্ছেন। কোথা থেকে? রামবাবু কিন্তু কালনায় অবস্থান করলেন না, কালনা থেকে বর্ধমান যাচ্ছেন। অর্থাৎ সেই জায়গা থেকে তার সম্পর্ক হচ্ছে নেগেটিভ, কর্তা সেখান থেকে চলে যাচ্ছে, কিন্তু একটা দূরত্ব বোঝাচ্ছে যে কালনা টু বর্ধমান, এতটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে ওই বাক্যটার মধ্য দিয়ে। এটাকে আমরা বলবো দূরত্ববাচক অপাদান কারক। আরও উদাহরণ দিতে পারি যে তিনি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাচ্ছেন। তিনি পদটা এখানে তিনির সঙ্গে ক্রিয়ার সম্পর্ক রয়েছে, তিনি সর্বনাম পদ, আমরা এটা জানি, কারণ আমরা জেনেছি কারকের সংজ্ঞাতে যে ক্রিয়ার সঙ্গে নামপদ, নামপদ বলতে সর্বনাম আছে, বিশেষ্য আছে এবং বিশেষণরূপী বিশেষ্য আছে। অর্থাৎ বিশেষণ দেখতে বিশেষণ কিন্তু ব্যবহার হচ্ছে বিশেষণের মতো করে, এইরকম পদ রয়েছে, সেগুলোর সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে আমরা কারক জেনেছি। ঠিক সেরকমভাবে উদাহরণটা দিলাম যে তিনি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাচ্ছেন। এই বিষয়টাকে আমরা বলবো দূরত্ববাচক অপাদান কারক। এটা স্থানবাচক অপাদান কারকও হতে পারে, চলে যাচ্ছেন। আবার যদি বলি যে বর্ধমান থেকে কালনার দূরত্ব এত কিলোমিটার, বর্ধমান থেকে কালনার দূরত্ব এত কিলোমিটার, অথবা অমুক জায়গা থেকে অমুক জায়গার দূরত্ব এত মাইল বা এত মিটার, যেটাই বলি না কেন এই দূরত্বটা বোঝাবে, দুটো জায়গার মধ্যে দূরত্ব। যাচ্ছেন বোঝালে ওটা দূরত্বও বোঝায় এবং তার সঙ্গে স্থানবাচকও বোঝাবে। কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিলোমিটার শব্দটা উল্লেখ থাকতে হবে বা মাইল, অর্থাৎ দূরত্ববাচক যে একক সেই এককটার উল্লেখ থাকতে হবে। এই উল্লেখটা থাকলেই সেটাকে হবে দূরত্ববাচক অপাদান কারক। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা থেকে আর একটা জায়গার দূরত্ব পরিমাপক যে একক, সেই এককের উল্লেখ থাকবে এবং অবশ্যই থেকে বোঝাবে যে অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত। এই বিষয়টাকে আমরা বলবো দূরত্ববাচক অপাদান কারক। এরপরে আমরা আসি বিকৃতিবাচক অপাদান কারক। বিকৃতিবাচক অপাদান কারক কি? কোনো একটা বস্তু তার যে স্বাভাবিক রূপ, সেই স্বাভাবিক রূপটার বাইরে যদি অন্য কোনো রূপে সে পরিণত বা রূপান্তরিত হয় তখন তাকে আমরা বলি বিকৃতিবাচক কোনো একটা বিষয়। সেই বিকৃতিবাচক অপাদান কারক কখন বলবো? যে এই জায়গা এই জিনিসটা থেকে ওই জিনিসে রূপান্তরিত হয়ে যায়। এই থেকেটা বোঝাচ্ছে
তখন সেটাকে আমরা বলবো বিকৃতিবাচক অপাদান কারক। যেমন উদাহরণ বলি, দুধ থেকে দই হয়। কি বললাম? দুধ থেকে দই হয়। দুধ তার স্বাভাবিক রূপ, কিন্তু সেটা থেকে রূপ পরিবর্তন করে তা হচ্ছে কি দই। এই থেকেটা বোঝাচ্ছে এবং রূপ পরিবর্তন করছে, অর্থাৎ বিকৃত হয়ে যাচ্ছে, তার স্বাভাবিক রূপ আর থাকছে না। এই জন্য এটাকে বলা হয় বিকৃতিবাচক অপাদান কারক। আরও দুটো একটা উদাহরণ দিই। তিল থেকে তেল হয়। তিল তার একটা স্বাভাবিক রূপ, কিন্তু তার রূপ পরিবর্তন করে হয়ে যাচ্ছে তেল। মাঝখানে কি বোঝাচ্ছে? থেকে বোঝাচ্ছে। তেলটা হচ্ছে তিল থেকে, অর্থাৎ সে আর তিল থাকছে না, সে আর তিল থাকছে না। ওইটা থেকে একটা তার বিকৃত রূপ বা রূপের জন্ম হচ্ছে বা রূপে রূপান্তরিত হচ্ছে। এই বিষয়টাকে আমরা বলবো বিকৃতিবাচক অপাদান কারক। আরও কিছু উদাহরণ এই বিষয়ে দেওয়া যেতে পারে। সেই উদাহরণগুলো হচ্ছে যে, আবার যদি বলি টাকায় কিনা হয়, অর্থাৎ টাকা তার নির্দিষ্ট জায়গায় রূপে থাকছে না, কিছু একটা টাকা দিয়ে করা হচ্ছে, যেটা করা হচ্ছে সেই রূপে রূপ পরিবর্তন করছে টাকাটা। অর্থাৎ টাকাটা তো আর মুড়িয়ে দিলাম, এই করে দিলাম, সেই করে দিলাম দিয়ে একটা বাড়ি গাড়ি বা ইত্যাদি কিছু হয়ে যায় না, সেটার ব্যবহারে অন্য কিছু একটা হচ্ছে। এই টাকা থেকে কিছু না কিনা হয় বোঝাচ্ছে। এই বিষয়টাকে আমরা বলবো বিকৃতিবাচক অপাদান কারক। এরপরে আমরা আসবো অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক। আমরা কর্মকারকের যে ক্লাসটি করেছিলাম, কর্মকারকের যে একাধিক বিভাজন, সেই ক্লাসে আমরা জেনেছিলাম যে অসমাপিকা ক্রিয়াবাচক কর্মকারক, অর্থাৎ কর্মপদটি বা কর্মকারকটি এমনভাবে ব্যবহার করা হয়েছে বাক্যের মধ্যে, সেই পদটি যেন অসমাপিকা ক্রিয়ার রূপ পেয়েছে, পদটি অসমাপিকা ক্রিয়ার রূপ পেয়েছে। ঠিক সেই রকমভাবেই এখানেও যে বাক্যের মধ্যে অপাদান পদটি রয়েছে, সেই অপাদান পদটি ওই অসমাপিকা ক্রিয়ার রূপ পেয়েছে। এই বিষয়টাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক, অর্থাৎ বাক্যের মধ্যে অবস্থিত যে অপাদান পদ তা অসমাপিকা ক্রিয়ার রূপ পেয়েছে। অসমাপিকা ক্রিয়া বলতে আমরা কি জেনেছিলাম? যে এমন একটি ক্রিয়া, যে ক্রিয়াটির মধ্য দিয়ে বাক্যের যে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে না, বাক্যের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে রাখবে, তাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ ওই ক্রিয়ার দ্বারা বাক্য সম্পূর্ণ হবে না বা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, এমন কিছু শব্দ বা পদ বসাতে হবে। সেই পদগুলো না বসালে ওই ক্রিয়া কোনোরূপে বাক্যের অর্থ সম্পাদন করতে বা সম্পূর্ণ করতে পারবে না। এই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক এই রকমই ধরনের বিষয় কি আছে যেগুলো অপাদান কারক, সেইগুলোকে আমরা উদাহরণের মধ্য দিয়ে দেখে নেব। যেমন আমরা যদি বলি, আমরা কেউ মরতে ভীত নই। আমরা কেউ মরতে ভীত নই। এখানে মরতে কথাটি, আমরা কেউ মরতে, এইটুকু বলবার পর যদি ভীত নই এই কথাটা না বলি, তাহলে দেখা যাচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মরতে পদটি কেন অপাদান কারক? কারণ হচ্ছে মরতে বলতে মরণ থেকে তথা মরা থেকে, অর্থাৎ আমি মরণ থেকে বা মৃত্যু থেকে ভীত নই, মৃত্যু হইতে ভীত নই বোঝানো হয় এটা, অর্থাৎ থেকে বোঝাচ্ছে, তাই পদটি হচ্ছে অপাদান কারক। কিন্তু যে পদটি রয়েছে এই পদটির মধ্য দিয়ে সমাপিকা ক্রিয়া বোঝাচ্ছে না, অর্থাৎ বাক্য সম্পূর্ণ করছে বলে বোঝাচ্ছে না। মরতে আমরা জানি অসমাপিকা ক্রিয়াতে তে বিভক্তি, এ বিভক্তি ইত্যাদি, ইয়ে বিভক্তি, অন্তস্থ একার, এই বিভক্তিগুলো হয়। কারণ কি? এগুলো দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, এরপরে কিছু পদ যুক্ত করতে হয়, যুক্ত করবার পরে বাক্য সম্পূর্ণ করতে হয়। তাহলে আমরা কেউ মরতে ভীত নই, অর্থাৎ মরণ থেকে ভীত নই। বোঝা গেল মরতে পদটির মধ্য দিয়ে অসমাপিকা ক্রিয়া বোঝাচ্ছে এবং এটি অপাদান কারক, তাই এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক। আরও যদি উদাহরণ দেখি তাহলে দেখব, হঠাৎ তিনি বলতে বিরত হলেন। হঠাৎ তিনি বলতে বিরত হলেন। এই বলতে বলতে কি বোঝাচ্ছে? বলা থেকে। তিনি বলা থেকে বিরত হলেন, অর্থাৎ তিনি বলছিলেন কিন্তু হঠাৎ তিনি বলা থেকে বিরত হলেন। এই বলা থেকে বোঝাচ্ছে, তাই এটি অপাদান কারক এবং অবশ্যই এটি অসমাপিকা ক্রিয়াবাচক। কারণ বলতে, যদি বলতে পদটি বলি, আমরা ক্রিয়াপদটি বলি, তাহলে তারপরে যদি যে শব্দগুলো রয়েছে বা যে পদগুলো রয়েছে সেগুলো যদি না উচ্চারণ করি বা না বলি, তাহলে দেখা যাচ্ছে বাক্যের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা বাক্য নির্মাণের শর্ততে পরে জানবো যে যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা এই তিনটে পূরণ হতে হবে, তবে বাক্য সেটাকে পরিপূর্ণ একটা বাক্য বলা যাবে।
এখানে দেখা যাচ্ছে যে এই অসমাপিকা ক্রিয়াটি ব্যবহারের দ্বারা এবং ব্যবহার করবার পরে যদি অন্য পদ না বসাই তাহলে বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, আর আকাঙ্ক্ষা থাকলেই সেই বাক্যটি আর সম্পূর্ণ বাক্য নয়, আকাঙ্ক্ষা পূরণ হতে হবে। পূরণ করবার জন্য অন্য পদগুলো ব্যবহার করা হয়েছে। এই আকাঙ্ক্ষাটা থেকে যাচ্ছে বোঝাচ্ছে ওই পদটির মধ্য দিয়ে, অর্থাৎ বলতে পদটির মধ্য দিয়ে, তাই এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এবং বলা বলতে বলতে বলা থেকে বোঝাচ্ছে, সেই জন্য এটি অপাদানকারক, তাই এটিকে বলা হয় যে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদানকারক। তাহলে আমরা কি জানলাম যে অপাদানকারকের একাধিক বিভাগ কি কি? স্থানবাচক, অবস্থানবাচক, দূরত্ববাচক, কালবাচক, বিকৃতিবাচক এবং অসমাপিকা ক্রিয়াবাচক। প্রত্যেকটা যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোর আমরা সংজ্ঞাটাও জানলাম, তার সঙ্গে উদাহরণের মধ্য দিয়ে বিষয়টা সহজ করে বুঝে নিতে পারলাম। আশা করছি এর পরে অপাদানকারকের যেই ভাগগুলো রয়েছে এই ভাগগুলো সম্পর্কে কোনো রকম সমস্যা কারো হবে না। যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে এই বিষয়ে যেখানটায় সমস্যা বলে মনে হচ্ছে সেই জায়গাটা পরিষ্কার করে আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে বাংলা কারকের যে আরও একটি বিভাগ রয়েছে অধিকরণ কারক, সেই বিষয়ে বিস্তারিত, অর্থাৎ অধিকরণ কারকের যে একাধিক ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো, সেই সঙ্গে অপাদান কারকের সঙ্গে অধিকরণ কারকের যে একটা মানে দুটোর মধ্যে মিশে যাওয়ার যে একটা সংশয় থাকে, সেই সংশয়ের প্রসঙ্গটি নিয়েও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। নমস্কার।